শারীরিক ত্রুটি আর মানসিক ত্রুটির মধ্যে ব্যবধান কিন্তু আকাশ পাতাল। আমরা কি সত্যি শারীরিক ত্রুটিকে খুব সহজেই মেনে নিতে পারি, নাকি সেখানে লেগে থাকে আড়ালে আবডালে কোনো অবজ্ঞা কিংবা সহানুভূতি, কখনো বা সহমর্মিতা? আজকে এমনই কিছু আমরা আলোচনা করব এই মঞ্চে। আমাদের সঙ্গে আজকেও রয়েছেন একজন বিশেষ অতিথি। নমস্কার, আমি পারমিতা। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবনযোদ্ধার আরও একটি নতুন পর্বে। আজকের অতিথি যিনি, তিনি অবশ্যই বিশেষ, কারণ উনার একটা শারীরিক ত্রুটি থাকা সত্ত্বেও উনি কিন্তু আর 5টা মানুষের মতোই একটা স্বাভাবিক জীবন বেছে নিয়েছেন। আমাদের আজকের অতিথির ডান হাতটাই কিন্তু নেই, কিন্তু তাই বলে তার কোনো মানসিক দৈন্যতা নেই সেটা নিয়ে। আমাদের মঞ্চে আজকে স্বাগত জানাবো সেই মহিলাকে যার নাম শম্পা বিশ্বাস। শ্রীমতী শম্পা বিশ্বাসকে আজকে অনেক অনেক স্বাগত। নমস্কার দিদি। নমস্কার। খুব ভালো লাগছে, আপনার মতো একজন স্পিরিটেড লেডি এই মুহূর্তে আমার উল্টো দিকে বসে আছেন, মুখোমুখি বসে আছেন। আমরা আপনার জীবনের সবটুকু তুলে ধরতে চাই আমাদের দর্শক বন্ধুদের কাছে, ক্যামেরার ওপারে যারা বসে রয়েছেন। প্রথমেই জানতে চাইবো আপনার কেমন লাগছে আজকে এখানে এসে? আমার আজকে এই নিউজ লাইভের জীবন যোদ্ধাতে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এখানে আসার জন্য আমাকে প্রেরণা দিয়েছে শিখা চক্রবর্তী। হ্যাঁ, শিখাদি উনিও একজন যোদ্ধা, উনিও একজন জীবন যোদ্ধা এবং তো নিয়মিত দর্শক উনি জীবন যোদ্ধার। উনি আমাকে অনেক বছর ধরেই জানেন। তো উনি আমাকে হঠাৎ একদিন অ্যাপ্রোচ করলেন যে তুই তো ছোটবেলা থেকেই যুদ্ধ করছিস, কেন তুই এই জীবন যোদ্ধা প্রোগ্রামটায় আসিস না? আমি বললাম ঠিক আছে কাকিমণি, আমি ওনাকে কাকিমণি বলে ডাকি। আমি বলছি ঠিক আছে আমি আসবো। তো আমি নিজেকে খুবই লাকি মনে করছি যে আমার থ্রুতে যদি আমি এরকম আরও একজনকেও যদি আমি ইন্সপায়ার করতে পারি, একদম তাই। তো সেটা আমার জন্য সেটাই আমি আমাদের এই বিজয়ী হব অনুষ্ঠানটার সেটাতে। সার্থকতা। সেটাই সার্থক। এখান থেকে যদি কোনো দর্শক বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানে অনুপ্রাণিত হন। আবারও দিদির কাছে যাচ্ছি। দিদি, একটু শুরুর দিকে যদি চলে যাই, আমি বলতে চাইবো যে ইউ আর এবল টু ডু এনিথিং লাইক নর্মাল পারসন। একজন স্বাভাবিক Yes. মানুষের মতো আপনি সবটুকু করার ক্ষমতা রাখেন। এই বোধটা কবে থেকে আপনি লালন করছেন বা ধারণ করছেন? এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই স্কুল ডেজ। যখন ফার্স্ট আমি স্কুলে গেলাম তখন আমি দেখতে পেলাম যে অন্য বাচ্চারা আমাকে অন্য একটা দৃষ্টিভঙ্গিতে দেখছে। তো তখন আমি ধীরে ধীরে ফিল করতে লাগলাম যে হ্যাঁ, আই এম ডিসেবলড, হতে পারি আমি ফিজিক্যালি ডিসেবলড, বাট আমি তখন থেকে মেনে নিলাম যে ওরা যা করছে আমাকে সেই সব কিছুই করতে হবে। তো ওই মেন্টাল স্ট্রেংথটা ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই লাইফ আমি সেটাকে গড়ে তুলতে আমি চেষ্টা করি। একদম একদম, মানে ভীষণ ভালো লাগছে। মানে এইটুকু আপনাকে শুনেছি, কিন্তু মানে কুর্নিশ করতে ইচ্ছে হচ্ছে আপনাকে। সত্যি তো এইরকম স্পিরিটই হওয়া উচিত। একটু আপনার জন্মলগ্নের ঘটনায় যদি ফিরে যাই, আপনি একজন প্রিম্যাচিওর বেবি ছিলেন, 7 মাসে আপনার জন্ম। হ্যাঁ, এবং সেখানে আপনার প্রথম ইন্সপিরেশন হয়ে দাঁড়ায় কিন্তু আপনার দিদা, আপনার মায়ের মা। তো সেই সময়টা সম্পর্কে একটু জানতে চাইবো এবং ওনার সম্বন্ধে জানতে চাইবো। ঠিক আছে। আমার জন্ম হয় আসলে ত্রিপুরার থেকেও দূরে মফস্বলে অমরপুর বলে একটা জায়গায়। আচ্ছা। সেখানে আমার মা চাকরি করতেন, পোস্টেড ছিলেন সেখানে, এবং সেখানে তার পাশেই আমার মামা মামি দুজনেই ডাক্তার। ওরা পাশাপাশি বাড়িতে ওরা থাকতেন। তো মা হঠাৎ একদিন প্রত্যেক রাতেই মামা মাকে দেখতে আসে। তো মা বললেন যে দাদামণি বৌদিকে পাঠাও, আমার শরীরটা ভালো লাগছে না। তো মামি যখন এসছেন, ইন দি মিন টাইম আমার কিন্তু বেডের মধ্যেই আমার জন্ম হয়ে গেল, ঘরে। আচ্ছা, ঘরেই? ঘরেই আমার জন্ম হয়ে গেল, এবং তখন সেই মামির হাতে আমার জন্ম বেসিক্যালি। তো ওই রকমভাবে আমি আসলে প্রিম্যাচিওর 7 মান্থস বেবি হই। এইটা হয়। তো তারপর তো ওরা আমাকে এরকম অবস্থায় দেখে যে আমার রাইট লিম্বটাই নেই,
ডান হাতটাই আমার নেই। তো দুজনেই একটু আপসেট হয়, মামিরও মনটা খারাপ হয়ে যায়, কারণ কি ওরা একটা সুস্থ সবল বাচ্চা চাইছিল, সবাই চায় যেটা, তো প্রত্যেকেই চায়, মাও নিশ্চয়ই চাইছিলেন একটা সুস্থ সবল বাচ্চা হোক। তো আমার ডান হাতটা এরকম দেখে দুজনেই আপসেট হয়ে যান, সেটা হয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই পরিবারের দৃষ্টিভঙ্গিটা পাল্টে দিয়েছিলেন আপনার সেটা দিদা। হয়েছে আমার সেটা দিদা কি করে? যখন খবর পেলেন, আমার মেজো মামার সাথে দিদন গাড়ি রিজার্ভ করে বেরিয়ে গেলেন। নেক্সট দিন মর্নিংয়েই দিদা পৌঁছে গেলেন সেখানে। দিদন গিয়ে দেখছে যে আমি ওরকমভাবেই আছি। সেই দিদন আমাকে, আমি দিদাকে দিদন বলি, দিদন আমাকে বুকে তুলে নিলেন। বাহ, সেই যে দিদন আমাকে নিয়ে চলে এলেন আমার মামার বাড়িতেই, আমি আমার এই ফার্স্ট স্টেজ কিন্তু আমার মামার বাড়িতেই গড়ে ওঠা। আমার দিদনই আমার ডাক্তার, দিদনই আমার নার্স, দিদনই আমার মা। ওই রকম করেই দিদন আমাকে বুকে তুলে এবং এই 7 মাসের তিনি হয়তো শিশুটাকে, সাহস দিয়েছেন আপনার মাকে। হ্যাঁ, এই 7 মাসের শিশুটাকে দিদনই কিন্তু বাঁচিয়ে তোলেন। যার জন্য আমি তখনকার দিনে 7 মাসে মানে একটা প্রিমেচিওর, মানে বেবিকে আমাকে বলেছিল যে তুই তো গড়ে পায়রার তোলা। বাচ্চার মতো হয়েছিস। সত্যি প্রিম্যাচিওর। প্রিমেচিওর। আর তখন তো আজকালকার দিনের মতো এত এত চিকিৎসা এত ব্যবস্থা চিকিৎসা ছিল না ব্যবস্থা তো। ছিল না। দিদন আমাকে এরকমও বললেন যে আমি তো সলতে দিয়ে তোকে মিশ্রির জল খাওয়াতাম, এত ছোট যে তোর মুখে আমি চামচও মানে তুলতে পারতাম না। পরম যত্নে উনি পরম যত্নে আমি আমার লালন দিদন করেছেন। এবং দাদুর পরম যত্নে বড় হওয়া নাতিনি। বাহ, দর্শক বন্ধুদের কাছে একটু ফিরে যাব। আমরা শুনছিলাম দিদির কাহিনী, দিদির জন্মলগ্নের কাহিনী। একটু বলতে চাইবো যে এই ধরনের যে কোনো শিশু কিন্তু আমাদের চলে আসতে পারেন তাদের পরিবারে, কিন্তু এই যে মন খারাপের যে একটা ব্যাপার, তাকে যে গ্রহণ করা, কিভাবে গ্রহণ করা, সেই ত্রুটিগুলো নিয়ে তার জন্য কিন্তু আমাদের সাহস জোগাতে হয়, এবং সেটাই করেছিলেন কিন্তু আপনার দিদা। দিদা। এবং পরিবারের দৃষ্টিভঙ্গিটা কিন্তু উনি পাল্টে দিলেন। তো তখন যদি একটা মানুষও সেই সহযোগিতার হাত, সেই সাহসিকতার হাত দেখে এগিয়ে আসে, তখন কিন্তু পরিবারের সকলেই হয়তো সকলেরই মানে ভালো করে দৃষ্টিভঙ্গিটা দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাবে, যায়। এবং সেইভাবে তারা সেই শিশুটিকে গ্রহণ করতে পারবেন। আমরা ফিরে যাচ্ছি আবারও আপনার কাছে, শুনবো বলে আজকে আপনাকে এই আয়োজন। দিদি, এই যে চলার পথে আপনার কি কি ডিফিকাল্টিসগুলো ফেস করতে হয়েছে, ছাত্র জীবন বা কলেজ জীবনে, একটু যদি বিস্তারিত বলেন। আমি ছোট থেকেই আমি ফিল করেছিলাম যে আমি সবার থেকে আলাদা, ফিজিক্যালি, নট মেন্টালি। তো সেই জায়গায় আমাকে তখন ধরে নিতে হয়েছিল যে অন্য বাচ্চারা যা পারছে আমি সেটা নিশ্চয়ই করতে পারবো। তো সেই ইয়েতে আমি স্কুল ডেজে বলবো যে আমার স্কুলের ইচ অ্যান্ড এভরি টিচারের সাপোর্ট আমি পেয়েছি। হ্যাঁ, পিয়ার্সরা কখনো আমাকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতো, কারণ কি অ্যাজ এ চাইল্ডহুড সবারই এটা থাকে যে আমাদের আছে, তোর কেন একটা হাত নেই বা কিছু নেই। তো সেখানে আমি মানে স্পোর্টসে বলুন, মিউজিকে বলুন, ইচ অ্যান্ড এভরি জিনিসে আমি প্রত্যেকটা ফিল্ডে আমি ইকুয়ালি পার্টিসিপেট করতাম। এমনকি একবার এরকম হলো যে আমি স্কাউটস অ্যান্ড গাইডসে ছিলাম ডিউরিং স্কুল ডেজ। তো তখন আমাদের একজন টিচার ছিলেন, সেই টিচার আমাদের বললেন যে ওকে স্কুল, ভূষণ ম্যাডাম ওনার নাম ছিল, ভূষণ ম্যাডাম ইনসিস্ট করলেন যে ওকে স্কুল রিপ্রেজেন্টেটিভ করে নর্থ ইস্ট স্কাউট অ্যান্ড গাইড কেভি ক্যাম্পে, আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের আগরতলা স্টুডেন্ট ছিলাম, তো স্কুল রিপ্রেজেন্টেটিভ হিসাবে উনি আমাকে বাছলেন। তখন কয়েকজন টিচার অপোজ করেছিলেন, কিন্তু সেই ম্যাডাম তখন দাঁড়িয়ে বললেন যে জাস্ট শো মি হোয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন হার অ্যান্ড আদার চাইল্ড। ঠিক, যে ও কি করছে এবং বাকি বাচ্চারা কি করছে, দুটোর মধ্যে আমাকে ডিফারেন্সটা দেখাও, তবে আমি মানবো যে শি ইজ আনএবল টু কম্পিট। তো ওই যুঝে উনি আমাকে পাঠান, আমরা কেভি শিলচরে আসি, এবং আমি প্রাউড ফিল করতাম তখন যে শিলচরে এসে আমি পুরো নর্থ ইস্টের মধ্যে বেস্ট গাইড হিসেবে আমি স্বীকৃতি পাই। তো ওই গ্র্যাজুয়ালি টিচার্সদের সাপোর্টে, এবং সবচেয়ে বেশি আমি আমার গ্র্যান্ড প্যারেন্টসদের বলবো, আমার প্যারেন্টস থেকে ওরা এগিয়ে এসেছিলেন আমার সাপোর্ট সিস্টেমে। তো ওদের সাপোর্টে আমি কিন্তু নিজেকে কখনোই সেই যে কিছু পারবো না সেই জিনিসটা আমার মধ্যে জেগে ওঠেনি।
এমনকি এটা তো স্কুলের টুকটাক হতেই থাকতো। স্কুল ডেজে আমি রাস্তায় ঘাটেও সবাই আমাকে ওরকম ভাবে একটা অন্য দৃষ্টিভঙ্গিতে, প্রথম দর্শনে প্রত্যেকেরই একটা ছিল, ও এ কি করতে পারবে, ওর দ্বারা তো হয়তো কিছুই হবে না, এই যে একটা অবজ্ঞা। এবং ইচ অ্যান্ড এভরি স্টেপে কিন্তু টিল ডেট মানুষের চোখে সেই দৃষ্টিভঙ্গিটাই থাকে। এখনো আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমি কিভাবে করি। আমি যখন ফার্স্ট, আমি বনস্থলী থেকে আমি আমার গ্র্যাজুয়েশন করি, তো সেখানে হোস্টেলে ওয়ার্ডেন মাকে জিজ্ঞেস করেছিলেন যে ও হোস্টেলে কি করে থাকবে, মানে একা আমি আমার কাজগুলো কি করে করব। তখন আমার মা বললেন যে না, শি ইজ এবল টু ডু এভরিথিং। তো ওই রকম ধাপে 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 কিন্তু আমাকে পরীক্ষা দেওয়ার মতো টিল ডেট আমাকে করে আসতে হয়। একদম মানুষকে বোঝাতে হয় ভালো লাগছে শুনতে যে হ্যাঁ আমি করতে পারি। শুনবো আরো কথা শুনবো, কিন্তু এবারে সরাসরি চলে যেতে হবে আমাদের একটা ব্রেকে। কিন্তু ব্রেকের আগে যেতে যেতে বলতে চাই, এই যে দিদি কথাগুলো বলছেন, এগুলো আমাদের কিন্তু আরো একবার ভেবে দেখা দরকার। যারাই সেই শারীরিক ত্রুটি নিয়ে জন্মাচ্ছেন, সেটা তো তাদের দোষ নয়, কিন্তু সেই ত্রুটিটা যেন আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য হয়। এই বলে ব্রেকটা নিচ্ছি, ফিরে আসছি আবারও বিরতির পরে, সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, ফিরে এলাম আবারও বিরতির পরে। সরাসরি আবারও চলে যাচ্ছি সম্পাদির কাছে। দিদি, আজকের দিনেও দাঁড়িয়ে আপনার কি কোথাও এখনো অস্বস্তি ফেস করতে হয়, বা কোনো ঘটনা আপনাকে অস্বস্তিতে ফেলে দেয়, সেরকম কিছু শেয়ার করতে পারবেন আমাদেরকে? অস্বস্তি ধরেন আমি ফেস করি একটা জিনিসে, আমি কোথাও গেলে আমি বুফে যখন হয়, বুফে সিস্টেমটাতে আমি একটু অস্বস্তিকর মনে হয় আমার নিজের জন্য। কিন্তু পাশে যদি হাজব্যান্ড বা অন্য কোনো ফ্রেন্ডস থাকে তখন সেটা আমার জন্য ইয়ে হয়ে যায়। তারপরে যেরকম আমার একটা ঘটনা মনে পড়ে, যে সব জায়গায় তো ছোটোর থেকে আমাকে নিজেকে প্রুফ করতে হয়েছে। তো একবার কোথাও একটা অর্গানাইজেশনের সাথে, আমি নাম বলবো না আপনাকে, জড়িত ছিলাম। তো সেখানে গেস্টের ফেলিসিটেশনের কথা হয়েছিল। তো অন্য একজন প্রশ্ন করলেন যে উনি কি পারবেন গেস্টকে ফেলিসিটেট করতে মঞ্চে। তো সেটা আমার একটু বেঁধেছিল মনে, যে আজকে আমি এরকম বলে আমাকে এইচ এন্ড এভরি জায়গায় আমাকে প্রুফ করতে হচ্ছে। তো আমি যার জন্য আস্তে করে সেখান থেকে আমি সরে এসেছি। তো এখনো জীবনের অস্বস্তিকর ঘটনা কখনো কখনো মনে দাগ কেটে যায়। হ্যাঁ, এইগুলো কোথাও কখনো মনে দাগ কেটে যায় যে হ্যাঁ এরকমও হতে পারে যখন কেউ ফিজিক্যালি ফিট না হয়। কিন্তু আজকে দেখুন, এটাও তো একটা মঞ্চ। এই মঞ্চের সামনে আপনি কিন্তু সরাসরি, উনি এখন ক্যামেরার সামনে রয়েছেন এবং দর্শক বন্ধুরা কিন্তু আপনাকে সরাসরি দেখতে পাচ্ছেন, এবং সগর্বে আপনি ওখানে বসে আছেন। সেটা নিশ্চয়ই, আমিও সৌভাগ্যবান যে আপনাদের জীবন যোদ্ধা আমাকে ডেকেছে এখানে। অফকোর্স আপনি একজন জীবন যোদ্ধা। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই, কারণ কি আমি যুদ্ধ করেই চলছি টিল ডেট। একদম বারবার প্রুফ করতে হচ্ছে আপনাকে। এই যে সমাধি, আপনি ভীষণ ভালো কিন্তু রুটিও বানাতে পারেন, খুব সুন্দর করে শাড়িটাও পরেন, ঘড়িটাও পরছেন, নিজের কাজগুলো সবটুকু নিজে করছেন, এবং একটা হাত দিয়ে আপনি কিন্তু ড্রাইভ করেই আজকে এখানে এসছেন। হ্যাঁ, যে এই যে প্রত্যেকটা ধাপ আপনি নিজের মতো করে জয় করে চলেছেন, আমার মনে হয় যে স্বাভাবিক মানুষ থেকেও হয়তো আরো একটা ধাপ বেশি এগিয়ে। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই। আমি ফিল করি কি আমাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়, আবার এমনও লোক আছে যারা আমাকে হিংসেও করে যে ও এক হাতে যেটা আমরা দু হাতে পারি না সেটা কি করে পারে। আমি আজকে উল বুনতে পারি, আপনি শিলপাটা দিলে শিলপাটাতে মশলাও পিষতে পারবো, বা ভাতের হাঁড়ি দিয়ে দিলে সেটা থেকে আমি ভাতের মাড়ও গালতে পারবো। তো সেইটুকু ক্যাপাবিলিটি আমার আছে। তো যার জন্য আমি এই অ্যাট দিস মোমেন্ট
আমার এখন সেই জিনিসটা ফিল হয় না যে আমাকে আরও জীবনে প্রুফ করতে হয় লোকের কাছে। আমি যেটা ফিল করি যে অনেককে আমি ইন্সপায়ার করি, কিন্তু তার মধ্যেও সমাজে এরকম অনেক লোক থেকে যায়, হয়তো যে দেখছে দেখুন যে আমি ড্রাইভ করছি, সে মুখের ওপরে হয়তো এসে আপনাকে এত অকওয়ার্ড কিছু কোশ্চেন করে দেবে যে আপনি ভাবতে পারেন না যে এই লোকটা কি করে এরকম কোশ্চেন করলো। আসলেই সেখানে একটু দর্শক বন্ধুদের কাছে ফিরে যাই। এই যে দৃষ্টিভঙ্গির ব্যাপারটা চলে আসে আমাদের মানসিক দৈন্যতা, এবং আবারও চলে আসে সেই গ্রহণযোগ্যতার কথা। আমরা বারবার করে সেই শারীরিক ত্রুটিটাতে আমাদের দৃষ্টি পড়ে, কিন্তু সেই মানসিক ত্রুটিগুলি কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারি না যে উনি বা ওনার মতো আরও অনেকে কিন্তু অনেক কিছুই আমাদের থেকে বেশি করতে সক্ষম। আবারও চলে যাচ্ছি দিদির কাছে। আমার যেরকম আরেকটা কথা আমি শেয়ার করতে চাই, আমি প্রথম যেদিন গাড়ি নিয়ে বেরোই, সেই দিন আমি যখন জাস্ট গেট থেকে বেরোচ্ছি, আমার ছেলে আমাকে বলছে, তখন সে ক্লাস 7 বা 8-এ, মাম্মা আজকে তুমি, আমি আর পাপা জানি তুমি ঘরে কি করো, আজকে তুমি দুনিয়াটাকে প্রুফ করে দিলে মা তুমি কি না করতে পারো। বাহ, তো সেদিন আমি বললাম এটা বিশাল একটা বড় কথা। award। হ্যাঁ, আমি সেদিন বললাম গুড্ডা বাবা তুমি আজকে মাকে মানে যা দিলে সেটা আমার সারা জীবন মনে থাকবে। These are the motivation. দিস আর দ্য মোটিভেশনস, যে মানে ও যে ওই নজরে আমাকে দেখতে পেরেছে। কারণ কি একটা সময় ছিল যখন সে ছোট ছিল, সে আমাকে জিজ্ঞেস করতো, মা তোমার কেন একটা হাত নেই, আমার ফ্রেন্ডসদের মায়েদের সবার আছে। তখন সে হার্ডলি কিন্ডারগার্ডেনে বা আপার ইনফ্যান্টে, প্রশ্ন আসবেই, সে একটা শিশু। তখন যেরকম আমি তাকে ইন্সপায়ার করতাম, আমি বলতাম বাবা তুমি তখন ফ্রেন্ডসদের বলবে যে তোমাদের মা দু হাতে যেটা করে আমার মা এক হাতে সেটা করে। ওইভাবে আমি আমার ছেলেকে গড়ে তুলেছিলাম। বাহ, সত্যি এত ইন্সপায়ারিং কিছু আমরা শুনতে পাচ্ছি, এবং আশা করি দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারছি। দর্শক বন্ধুরা দয়া করে মন্তব্য করবেন, জানাবেন যে কেমন লাগছে আমাদের আজকের এই পর্ব। আপনাদের জন্যই তো এত এত আয়োজন। দিদি, আবারও ফিরছি তোমার কাছে। এই যে প্রেম এবং বিবাহ আমাদের সকলের কাছেই একটা খুব ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আপনার জীবনে এই প্রেম এবং বিয়েটা সেটা আরও এক ধাপ গুরুত্বপূর্ণ ছিল, সেটা সম্বন্ধে যদি একটু বলেন। এটা আমি বলবো যে আমার যে হাজব্যান্ড রাজীব বিশ্বাস, আমি কোথাও রাস্তা দিয়ে চলছিলাম, ওর কোনো এক ফ্রেন্ডের মায়ের সাথে ও রিক্সাতে বসা ছিল। সে দূর থেকে আমাকে দেখেছে, দেখে আমাকে বলল যে ওই ফ্রেন্ডের মাকে বলল, মাসি ওই মেয়েটাকে আমি বিয়ে করব। তখন বলল তুই চিনিস? বলছে না আমি এই ফার্স্ট দেখলাম। তারপর কি হলো, ও তখন ভোপাল থাকতো, আমি তখন আগরতলাতে ছিলাম। ও নেক্সট ইয়ার এলো, এসে ওর আমার যেটা দাদুর বাড়ি ছিল যেখানে আমি বড় হই, আগরতলারই ছিলেন, উনিও আগরতলারই, দাদুর বাড়ির নেক্সট বাইলেনে সে বসে আছে ওর বন্ধুদের সাথে। বন্ধুরা ওকে জিজ্ঞেস করলো যে কি রাজীব তুই বিয়ে করবি না? তখন সে তুললো কথাটা যে আমি একটা মেয়েকে দেখেছিলাম যার রাইট হ্যান্ড নেই, সেই মেয়েটাকে পেলে আমি বিয়ে করব। তো বন্ধুরা বলল যে আরে এটা তো আমাদের পাড়ার মেয়ে। আমার দাদুর খুব নাম ছিল, নন্দী মজুমদার বলে সবাই জানতেন, ডাক্তার ছিলেন উনিও। তো বললেন চল তোকে ওর মামার বাড়ি নিয়ে যাই। সেই ফ্রেন্ডটা ওকে আমার মামার বাড়ি নিয়ে এলো, চাটা খেয়ে ওরা বেরিয়ে পড়ল। তারপরে দেখা গেল যে আমার চারটে কাজিন ব্রাদার ওর হয় ক্লাসমেট, মানে স্কুলে একই স্কুলে পড়া। আচ্ছা, দারুণ ইন্টারেস্টিং গল্প। তো হ্যাঁ, তো তখন আমার মাসির ছেলের থ্রুতে ও আমার মাকে লেটার লেখে, আমার প্যারেন্টসকে লেটার লেখে, ও নিজের অ্যাপ্রোচটা যেটা আমার প্রতি, যে আমি রাজীব বিশ্বাস, আমি এখান থেকে ইঞ্জিনিয়ারিং করেছি, এই করেছি, আপনার মেয়েকে দেখে আমার ভালো লেগেছে। টিল ডেট মানে উনি আপনার লাইফ সিস্টেম বা সাপোর্ট সিস্টেম টিল ডেট, আমি সগর্বে বলি যে ভালো লাগলো শুনে, টিল এত ডেট। ভালো লাগলো। এবং আমার বিয়েটা হয় খুবই আর্লি স্টেজে,
ফার্স্ট ইয়ারেই আমার বিয়ে হয়ে যায়, গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে। তো যার জন্য তারপরের যে সাপোর্ট সিস্টেমটা আমার, কিন্তু আমার জীবনের ফাউন্ডেশন আমি রাজীবকে দেব, যে ওর জন্য আমার ফাউন্ডেশনটা গড়ে ওঠা। তারপরে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, করে আমি এনআইটিতে ডিপ্লোমা করি 1 বছর, তারপরে আমি এমবিএ করি। তো এইগুলো অল ডিউ টু ওর পার্সু করাতে, যে তুমি যা করতে চাও ইউ ক্যান ডু এভরিথিং। সে কোনোদিনও আজ অবধি আমাকে বাধা দেয়নি। এমনকি আমি যখন বললাম যে আমি গাড়ি চালাবো, আমি জানি অনেক হাজব্যান্ড ওয়াইফকে গাড়ি চালাতে দেয় না, সেটা ভয় থেকে হোক বা ভয় থেকে হোক, সিকিউরিটি সিকিউরিটি থেকে হোক, যে কোনো কিছু। অনেক আছে আমাদের সমাজে যে ওয়াইফকে এতটা পাওয়ার দেয় না, এবং ওইটুকু ট্রাস্ট ওইটুকু করতে পারে না trust যে এটা করতে পারে মেয়েদের না। কাজ, মেয়েরা পারবে, মেয়েরা পারবে। এখনো কোথাও তো মানে এই একটা যে এক হাত নিয়ে আমি গাড়ি চালাবো, সেটার জন্য হি ইজ রেসপন্সিবল, তার সাপোর্ট সিস্টেম রেসপন্সিবল আজকে আমি এই পর্যায়ে এসে দাঁড়ানোতে। দ্য অনলি ক্রেডিট গোজ টু হিম। কারণ কি আমার আপনাকে তো কর্নিশ, এবং সেই সঙ্গে আমাদের পুরো টিমের তরফ থেকে রাজীবদার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমাদের সঙ্গে রয়েছেন একজন দারুণ 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 স্পিরিটেড মহিলা। আমরা চলে যাচ্ছি সরাসরি আবারও সম্পাদির কাছে। সম্পাদি, আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি, তবু মনে হচ্ছে অনেক কিছু বাকি থেকে গেল আপনাকে প্রশ্ন করার। তো এই মুহূর্তে একটা প্রশ্ন আপনার কাছে, ঈশ্বরকে দোষারোপ করতে ইচ্ছে হয়? কোনো অভিযোগ রয়েছে তাঁর প্রতি? না, আমার জীবনে আমার ঈশ্বরের প্রতি কোনো অভিযোগ নেই। আমি অনেক ছোট, 10 বছর বয়স থেকে আমি রামকৃষ্ণ অর্ডারে দীক্ষিত। আচ্ছা। স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ উনি আমাকে ডেকে দীক্ষা দিয়েছিলেন যে এই মেয়েটিকে আমি দীক্ষা দেব। তো যবে থেকে আমি দীক্ষা নিয়েছি এবং গুরুদেবের আশীর্বাদের কৃপাতেই আমি মনে করি যে আজকে আমি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি, যে আমার যে ভেতরের এতটা আত্মবিশ্বাস, যেটা কোনো কিছু আসলেও আমি আমার মানে অনেকে হয়তো ঘাবড়ে যাবে বা কিছু হবে, আমার সেটা মনেই হয় না। তো ভাগ্যের লিখন বলে সেটাকে ছেড়ে মেনে নেয়। ভাগ্যের লিখন। ভাগ্যটা হয়তো আমরাই লিখতে পারি আমাদের মতো করে। আমার হয় জিনিসটা উল্টো। কেউ যদি আমাকে বলে যে চ্যালেঞ্জ করে যে ও তো এটা পারবে না, আমার তখন মনে হয় যে আমি কি করে পারবো না সেটাও তো ওকে দেখাতে হবে, নাইলে তো হচ্ছে না। তো সেই রকম ভাবে আমি চ্যালেঞ্জ হিসেবে নিতে নিতে, এমনকি অনেকে আছে, আমার কাজটা এরকম হয়েছে যে আমি শুধু কাজ করি না, আমাকে এমনও লোক আছে যারা আমাকে পারফেকশনিস্ট হিসেবে বলে যে তোকে তো পারফেকশনিস্ট বলতে হয়। এক আন্টি আমার বলে যে তুই হচ্ছিস পারফেকশনিস্ট, এত পারফেকশনে যাবি না সব সময়। তো কিন্তু ওইটা আমার ছোট থেকে নিজেকে প্রুফ করতে করতে ওটা আমার হ্যাবিটে দাঁড়িয়ে গেছে যে আমি যেটা ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, যেটাই আমি করব সেটা আমার সাপে বর, সেটা আমার উইথ পারফেকশন করতে লাগবে, একদম অ্যাবসলিউট পারফেকশন চাই আমার ইচ অ্যান্ড এভরিথিংয়ে। তো যার জন্য ভগবান আমাকে হতে পারে যে শারীরিকভাবে আমাকে একটা অঙ্গ দেয়নি, কিন্তু সেই বলে সেই পাওয়ারটা যে আমাকে দিয়েছে আশীর্বাদ স্বরূপ, যে সেটা না থাকা সত্ত্বেও আমি একটা ভালো সামাজিক জীবন আমি একটা জ্ঞাপন করছি, সেটার জন্য আমি ঠাকুরকে অশেষ প্রণাম, ধন্যবাদ, যে সেই মানসিক শক্তিটা যে আমাকে দিয়েছে যে যাই হোক তোকে লড়ে জিততে হবে। তো যার জন্য আমি কোনোদিনই ঠাকুরকে আমি জিজ্ঞাসাই করিনি যে ওয়াই মি, এই প্রশ্নটাই আমার মাথাতে আসেনি। খুব সুন্দর করে বললেন। আমাদের সময় একদম ফুরিয়ে যাচ্ছে দিদি, আমাদের চট করে চলে যেতে হবে এবারে র্যাপিড ফায়ারে কিছু প্রশ্ন আপনাকে আরো গভীরভাবে জানার জন্য। তাহলে আপনি তৈরি? ঠিক আছে। প্রথম প্রশ্ন, ঈশ্বর
আস্থা। দ্বিতীয় প্রশ্ন যদি বলি, ভাগ্য? নিজের হাতে নিজেকে তৈরি করে নিতে হয়। একদম তাই। প্রেম? রাজীব। আহা, সাথে so এখন আমার sweet. সাথে এখন আমার ছেলেটাও আছে। ভীষণ, মানে সেই প্রেম অক্ষুণ্ণ থাক, সেটাই আমরা চাইবো। থ্যাংক ইউ। এবারে শেষমেশ আপনাকে একটা কিছু বাছতে হবে। একটা হচ্ছে শরতের নীল সাদা আকাশ, মানে নীল আকাশে সাদা মেঘ, নয়তো ঘন বর্ষার কালো মেঘ। ঘন কোনটাকে বর্ষার আপনি? কালো মেঘ। একদম রবীন্দ্রিক। খুব খুব ভালো সময় একটা কাটালাম। আমি নিজে ভীষণভাবে ইন্সপায়ার্ড হলাম আপনাকে দেখে, এবং অবশ্যই দৃঢ় Thank you. বিশ্বাস নিয়ে এটা বলতে পারি যে ওপাশে যারা রয়েছেন আমাদের দর্শক বন্ধুরা, তারাও নিশ্চয়ই ভীষণ বেশি অনুপ্রাণিত হয়েছেন দিদির কথা শুনে। দিদি, যেতে যেতে আপনি আমাদের এই দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাইবেন? আজকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি এই মঞ্চে আসতে পেরেছি। আমি দর্শকদের এটাই বলতে চাই যে হতে পারে কেউ কখনো শারীরিকভাবে অপূর্ণ থাকতে পারে, কিন্তু সেই বলে তার মধ্যে যে ক্যাপাবিলিটি নেই, সেই জিনিসটা যেন প্রথম আমাদের দর্শনেই সেটা যেন কখনো বলা না কখনো হয়। যেন একটা মানুষকে বিচার না করে একদম। সমাজের লোকেরা যেন কখনো তাকে জাজ না করে। একদম খুব সত্যি কথা বলবেন। এবং আজকে আমার এই প্রোগ্রামের দ্বারা যদি আমি একজনের জীবনেও যদি আমি ইন্সপায়ার করতে পারি একজনকেও, তো আমি নিজেকে ভাগ্যবান মনে করব। একদম তাই, আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সেটাই। দর্শক বন্ধুরা, এবারে আমাদের বিদায় নেবার পালা। আমরা আজকে ভীষণ সুন্দর একটা সময় কাটালাম আমাদের আজকের অতিথি শম্পা বিশ্বাসের সঙ্গে। যেতে যেতে আবারও এই কথাই বলবো যে শারীরিক ত্রুটি নিয়ে অনেকেই জন্মাতে পারেন, সেটা জন্মলগ্নে হতে পারে কিংবা আচমকা জীবনে ঘটতে পারে, অকস্মাৎ কোনো দুর্ঘটনায়। কিন্তু কখনোই যেন আমরা হেরে না যাই এবং সেই ত্রুটিকে মানসিক ত্রুটি ধরে নিয়ে যেন মেনে না নিই। আমাদের যতদিন মন আছে, যতদিন আমাদের এই মনের শক্তি আছে, ততদিন কিন্তু শারীরিক ত্রুটি সেখানে কখনোই জায়গা পাবে না। সকলে খুব ভালো থাকবেন আর আমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন। আজকের মতো আসছি, নমস্কার। নমস্কার।